আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাপ্তাহিক অনুশীলন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, নিজের মূল্যবান সময় এবং ব্যস্ততা উপেক্ষা করে আমাদের ক্লাসে উপস্থিত হয়েছেন, তাদেরকেও জানাচ্ছি অশেষ ধন্যবাদ। আর যারা এই ক্লাসটি অনলাইনে দেখবেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর অনুরোধ করছি যে আপনারা সকলেই এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবেন। আর বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের মোটিভ হচ্ছে হোমিওপ্যাথিকে ইনশাআল্লাহ বাংলাদেশের হোমিওপ্যাথিকে একটা নতুন দিগন্তে নিয়ে যাওয়া। সেই নতুন দিগন্তে নিয়ে যেতে হলে আপনাদের সকলের সাহায্য আমাদের প্রয়োজন। চিকিৎসা যদি আপনারা শিখতে চান, আধুনিকতার সাথে অবশ্যই আসতে হবে। আর আধুনিকতার সাথে যদি আসতে চান, তাহলে এই নিত্য নতুন কোর্সগুলো, তারপরে অনুশীলন ক্লাসগুলোতে অবশ্যই আপনাদেরকে জয়েন হতে হবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমাদের আজকের প্রধান আলোচনার বিষয় হচ্ছে অ্যালার্জি। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ইনশাল্লাহ শুরু করি। Allergies occur when the body's immune system reacts to a particular substance as though it's harmful. অ্যালার্জি সংঘটিত হয় যখন আমাদের ইমিউন সিস্টেমে কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার সাবজেক্ট বা সাবস্টেন্স, কোন একটা পদার্থকে যদি সেটা আমাদের ইমিউন সিস্টেম যদি হার্মফুল মনে করে, অর্থাৎ ক্ষতিকর মনে করে, তাহলে এটা কি অ্যালার্জি আমাদের হয়, মানে বডি রিয়াকশন দেয় হচ্ছে এটা অ্যালার্জি হিসেবে। তাহলে কি, when a person's immune system becomes hypersensitive to a certain substance, যখন একজন ব্যক্তির ইমিউন সিস্টেম অতি সংবেদনশীল হয়ে যায় সার্টেন কিছু পদার্থের উপর, সেটা হতে পারে ডাস্ট অথবা কোল্ড, অথবা ধরেন আপনার পোলেন, যে ফুলের রেণু আছে, তারপরে পশু পাখির পশম, এই জাতীয় জিনিসগুলোর প্রতি যখন সে হাইপার সেন্সিটিভ হয়ে যায়, অর্থাৎ সে সেন্সিটিভ এক জিনিস আর হাইপার সেন্সিটিভিটি কিন্তু আরেক জিনিস। সেন্সিটিভ যে নর্মাল সংবেদনশীলতা, আর হাইপার সেন্সিটিভ হচ্ছে অতি সংবেদনশীলতা। অতি সংবেদনশীলতা যখন প্রদর্শন করে, তখনই আসলে জিনিসটা অ্যালার্জিতে রূপান্তরিত হয়। ইমিউন সিস্টেমস রিয়াকশন ক্যান ইনফ্লেম ইউর স্কিন, সাইনাস, এয়ারওয়েজ, ডাইজেস্টিভ সিস্টেম। ইমিউন সিস্টেমের রিয়াকশন কিভাবে হতে পারে? ইনফ্লাম করতে পারে আমাদের স্কিনকে, অর্থাৎ স্কিনে কোনো র্যাশ উঠতে পারে, অথবা লাল হয়ে যেতে পারে, চুলকানি হতে পারে, যে কোনো কিছু ভাবে আমার স্কিনে প্রদর্শন করবে অ্যালার্জিটা। তারপরে আরেকটা কি হতে পারে, ইমিউন সিস্টেমের আরেকটা রিয়াকশন হতে পারে হচ্ছে যে সাইনাসে, আমাদের যে এই সাইনাস এরিয়াগুলো আছে, এখানে যখন অ্যালার্জি অ্যাটাক করে, তখন সেই অ্যালার্জিটা হয় হচ্ছে আমাদের বলি অ্যালার্জিক রাইনাইটিস, যেটাকে আমরা বলি, সেটা সাইনাসে যদি অ্যাটাক করে। আর এয়ারওয়েজতে যখন অ্যাটাক করে, আমাদের শ্বাস প্রশ্বাস তন্ত্রে যখন অ্যাটাক করে, রাস্তাতে যখন অ্যাটাক করে, তখন সেটা আমরা অ্যাজমা হিসাবে পাই। আর ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম আমাদের পরিপাক তন্ত্রের এই সিস্টেমের মধ্যে যদি অ্যাটাক করে, সেক্ষেত্রে আমরা ডায়রিয়া বা অন্যরকম যে কোনো সমস্যা দেখা দিতে পারে। তো ইমিউন সিস্টেমের রিয়াকশন আমরা পেলাম, ক্যান ইনফ্লেম ইউর স্কিন, সাইনাস, এয়ারওয়েজ অর ডাইজেস্টিভ সিস্টেম। এখন এই অ্যালার্জি গুলো আমাদের প্রথমেই দেখেন, ইনভেস্টিগেশন একটা জিনিস আছে। ইনভেস্টিগেশন বলতেছে কি, যে এই টেস্ট টেস্ট কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন একজন পেশেন্টের কি পরিমাণ অ্যালার্জি আছে, তাহলে কিন্তু আপনি যতই ওষুধ প্রদান করেন, সেখানে আশানুরূপ ফল পাওয়া কিন্তু মুশকিল। কারণ একটা পেশেন্টের নর্মাল আইজি থাকা দরকার 100 থেকে 200, সেখানে আমাদের পেশেন্টের অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1000, 1200, 2000 পর্যন্ত পাওয়া যায়। এখন সেই সব পেশেন্টকে যদি আপনি টেস্ট না করে যদি ওষুধ দিতে থাকেন, তাহলে সে হয়তো আশা করবে যে আমি একবার দুইবার ওষুধ খেয়ে ভালো হয়ে যাব। কিন্তু আপনি যখন তাকে একটা আইজি টেস্ট করাবেন, তখন আপনি যদি দেখেন যে তার আইজি এর লেভেলটা অনেক বেশি, তখন কিন্তু তাকে আপনি তার প্রগনোসিসটা বলতে পারবেন যে হ্যাঁ, আপনার কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন ওষুধ খেতে হবে, তারপরে যাবে। তো এই যে এই টেস্টগুলো কিন্তু অবশ্যই দরকার। আর সেটা বললাম যে এই নর্মাল যে আছে রেফারেন্স রেঞ্জ আইজিই, সিরাম আইজিই, এটা আপনারা লিখবেন যে সংক্ষেপে S.IgE। ঠিক আছে, এটা লিখলে তাহলে নর্মাল রেঞ্জ হচ্ছে 100 থেকে 200 এর মধ্যে। আর এটা এই 100 থেকে 200 যখন ওভার হয়ে যাবে, তখন ওটা আমরা পাবো হচ্ছে কি, যে অ্যালার্জি কন্ডিশনটা বেশি আছে। তারপরে দেখেন যে অ্যালার্জি প্যানেল টেস্ট অথবা
স্ক্র্যাচ টেস্ট বলে একটা আছে। অর্থাৎ এখানে আমাদের এই টেস্টটা করা হয় যে আমাদের ফোর আর্ম অথবা এই যে উপরের আর্মে ওখানে বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশনের দেখার জন্য যে আপনি কোন সাবস্টেন্সে বেশি অ্যালার্জিক বা কোন পদার্থে আপনার অ্যালার্জি আছে, এটার একটা নির্দিষ্ট পরীক্ষা আছে, এটা করা হয়। তারপরে লাস্ট দেখেন 3 নম্বরে আছে হচ্ছে সিবিসি। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট। এটার মধ্যে একটা পার্ট আছে ইসোনোফিল নামে, ইসোনোফিলিয়া অথবা ইসোনোফিল নামে। এখানে আমাদের নর্মাল রেঞ্জ মোর দেন 6 অথবা অর্থাৎ 6 এর বেশি যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এই সিবিসি তে এই অ্যালার্জিক রিয়াকশনটা পাবো। এখন এখানে কথা হচ্ছে যে এই 2 নাম্বার টেস্ট বাদ দিয়ে এটা খুবই সচরাচর করা হয় না। অল এভারেজ আমরা 1 নাম্বার এবং এই 3 নাম্বারটা প্রায় প্রত্যেক পেশেন্টকে দিতে পারি যাদের অ্যালার্জি সমস্যা খুব বেশি আসে। সিরাম আইজিই এবং হচ্ছে কি সিবিসি। আইজিই তে যেটা রেঞ্জ আছে ওটার থেকে বেশি পাবো। নরমাল রেঞ্জ এখন আমাদের আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের ভালো কোনো প্যাথোলজিক্যাল জায়গা থেকে যদি আমরা টেস্ট করাতে দেই, ওনারা পাশে নরমাল ভ্যালুটা লিখে দেয়। নরমাল ভ্যালুর থেকে আমরা যদি যে পেশেন্টের ভ্যালুটা মিলাই তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের অবস্থা কেমন। আর সিবিসি তে আপনারা এটা মনে রাখবেন যে ইসোনোফিলের কাউন্ট যদি 6 এর থেকে বেশি হয় তাহলে আমরা অ্যালার্জিক একটা ভাব তার মধ্যে বুঝতে পারবো রক্তে। ঠিক আছে, এই দুটাই কিন্তু অ্যালার্জি টেস্ট, সরি রক্তের টেস্ট। তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন অ্যালার্জি অলসো কল্ড হাইপার সেন্সিটিভিটি। অ্যালার্জিকে অতি সংবেদনশীলতাও বলা হয়। এখন দেখেন অ্যালার্জিক সিমটমস which depend on substance involved। এখন অ্যালার্জির সিমটম গুলা এক একটা সাবস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে যে আসলে আপনার সিমটম গুলো কি হবে, কোন সাবস্টেন্স বা কোন পদার্থ দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার সিমটম গুলো কিরকম আসবে। এখন হতে পারে দেখুন এয়ারওয়েজ, সাইনাস এন্ড নেজাল পাসেস। এয়ারওয়েজ অর্থাৎ আপনি না শ্বাস প্রশ্বাস যেখান দিয়ে যাচ্ছে ফুসফুসে সেটা এয়ারওয়েজ। তারপরে সাইনাস আমরা চিনি যে সাইনাস এরিয়া হচ্ছে এখান দিয়ে, অথবা কি নেজাল পাসেস বাতাস যে যাওয়ার রাস্তা সেটা। তারপরে স্কিন এন্ড ডাইজেস্টিভ সিস্টেম, চামড়া এবং আমাদের পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। অ্যালার্জিক রিয়াকশন ক্যান রেঞ্জ ফ্রম মাইল্ড টু সিভিয়ার। এখানে একটা কথা দেখেন যে অ্যালার্জিক রিয়াকশনটা ক্যান রেঞ্জ করতে পারে কেমন ভাবে, মাইল্ড টু সিভিয়ার, মৃদু থেকে সিভিয়ার পর্যায় পর্যন্ত এই অ্যালার্জিক রিয়াকশনটা হতে পারে। In some severe cases, allergies can trigger a life-threatening reaction known as anaphylaxis. এই জিনিসটা ওয়ার্ডটার সাথে পরিচিত হন সবাই, হয়তো অনেকে পরিচিত আবার অনেকে পরিচিত না। সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন যখন হয় একদম লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এখন আমাদেরকে চিনতে হবে যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলা কি কি। অ্যালার্জি রোগী আসলো আমাদের কাছে, এখন ধরেন সাপোজ আপনি অ্যানাফিল্যাক্সিসের সিমটম গুলা জানেন না, তখন আপনার কাছে পেশেন্টটা আসলো, এখন এই পেশেন্টটা আপনি হাতে নিবেন কি নিবেন না এটা তো জানা দরকার আছে নাকি, জানবেন। এখন তাহলে অ্যানাফিল্যাক্সিস সিভিয়ার একটা কন্ডিশন যেটা হয়তো আমাদের দ্বারা পসিবল নাও হতে পারে। লাইফ থ্রেটেনিং কন্ডিশন মনে রাখতে হবে যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন হচ্ছে একদম রোগীর মরণাপন্ন অবস্থা, যে জীবন যায় যায় অবস্থা। এই অবস্থায় যদি রোগী আসে তাহলে কি করব। এখন দেখেন ওই অ্যানাফিল্যাক্সিসটা মনে রাখেন। এখন ইন জেনারেল যে আমাদের অ্যালার্জিক সিমটম গুলো আছে ওগুলো একটু শেখা দরকার, যে অ্যালার্জি হলে আমাদের কি কি সিমটম পাই ওটা আমরা সবাই জানি। তাও দেখেন যে স্নিজিং 1 নাম্বার, স্নিজিং হাঁচি হওয়া। 2 নাম্বার ইচিং অন দ্য নোজ, আইস অর রুট অফ দ্য মাউথ। ইচিং অন দ্য নোজ, নাক চুলকায়, রোগী এসে বলে যে আমার নাকটা চুলকায়, হাঁচি হয়, নাক চুলকায়। তার অথবা কি চোখও চুলকায়, অনেকের চোখে যাদের অ্যালার্জি তাদের কি চোখ চুলকায়, চোখ লাল হয়ে থাকে। অথবা কি রুট অফ দ্য মাউথ, মুখের একদম গোড়ায় ভিতরের দিকে, যে মুখের মধ্যে মনে হয় যে সবসময় চুলকায়, পানি খাই করি, গরম পানি খাই তাও যায় না, এটা কি অ্যালার্জির একটা সিমটম। ঠিক আছে, তারপরে দেখেন রানি অথবা কি স্টাফি নোজ। রানি অর্থ কি নাক দিয়ে যে পানি পড়ার মতো, যে নাক দিয়ে সর্দি পড়া, যেটা রানি নোজ। অথবা যে কি স্টাফি নোজ অর্থ হচ্ছে নাক বন্ধ হয়ে থাকা। দেখেন এই যে সর্দি অথবা কি নাক বন্ধ হওয়া, রানি স্টাফি নোজ। তারপরে দেখেন ওয়াটারি রেড অর সোলেন আইস, এটা হচ্ছে হলো চোখের আরেকটা সিমটম, যেটা কি ওয়াটারি মানে চোখ ছলছল করা বা পানি পানি থাকা, চোখে জল আসা। রেড অর সোলেন আইস, লাল অথবা কি চোখটা ফুলে থাকা। আর এই যে দেখেন ব্র্যাকেটে একটা কথা লেখা আছে কনজাংটিভাইটিস অর্থ হচ্ছে হলো কি আমাদের চোখের যে সাদা অংশটা আছে, এই টোটাল সাদা অংশটাকে বলা হয় কনজাংটিভা।
কনজাংটিভার ইনফ্লামেশন, প্রদাহ হয় যখন, তখন আমরা বলতেছি কি কনজাংটিভাইটিস। এখন এই যে চোখ ফুলে যাওয়া, রেড হওয়া, তারপরে যখন দেখবেন যে চোখটা লাল হয়ে থাকে, তখন হালকা গরমও হয়, মাঝে মধ্যে ব্যথাও করে, এই ইন টোটাল কনজাংটিভাইটিসটাই বলা হচ্ছে ওই সিমটমের উপরে, অর্থাৎ যে চোখের প্রদাহ, কনজাংটিভার প্রদাহ। তাহলে চোখে কি পানি পানি থাকবে, চোখটা হালকা জলযুক্ত, তারপরে রেড অর সোয়েলেন আইস, লাল থাকবে, আর চোখটা ফোলা ফোলা থাকবে। এটাও একটা কি সিমটম, অ্যালার্জিক সিমটম। তারপরে 5 নাম্বার, উইজিং, চেস্ট টাইটনেস, শর্টনেস অফ ব্রেথ এন্ড আ কফ। হুইজিং, বুকের মধ্যে সাই সাই শব্দ হওয়া, তারপরে চেস্ট টাইটনেস, বুকটা মনে হয় যে টাইট অথবা কি ভার বোধ মনে হওয়া, তারপরে শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ কি শ্বাসটা খুব ছোট ছোট করে নেওয়া, দম টানবে কিন্তু খুব আস্তে আস্তে শর্ট করে নেওয়া। তারপরে কি এন্ড আ কফ, কাশি থাকবে সাথে। তাহলে আমরা এই বুকে যদি কারো বা এয়ার ওয়েস্টে কারো যদি অ্যালার্জি অ্যাটাক করে, তখন আমরা এই সিমটম গুলা বেশি দেখবো। বুকের মধ্যে কি সাই সাই করা বা আওয়াজ একটা করা। আমরা যখন স্টেথোস্কোপটা ধরবো পেশেন্টের বুকে, যখন সে অ্যালার্জি কন্ডিশন নিয়ে আসবে, আমরা তখন ধরলেই বুঝতে পারবো যে তার বুকের মধ্যে একটা আওয়াজ হচ্ছে। চেস্ট টাইটনেস, অর্থাৎ কি পেশেন্ট এসে বলবে যে আমার এই যে এই বুকের মধ্যে আওয়াজ হচ্ছে, তার উপর আমার বুকটা মনে হয় ভার বা চাপ দিয়ে আছে, এরকম মনে হচ্ছে। তারপরে কি আছে দেখেন, শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ কি যে শ্বাসটা নিবে খুব ছোট ছোট করে, নিবেও ছোট, ছাড়বেও তাড়াতাড়ি, ছোট করে নিচ্ছে ছাড়ছে, ঘন ঘন হচ্ছে। এন্ড আ কফ, এবং সাথে কাশি থাকবে। তারপরে দেখেন নাম্বার 6, রেজড ইচি রেড র্যাশ অন স্কিন। আবার দেখেন এই যে বড় করে লেখা আছে কি হাইভস। তাহলে কি রেজড অর্থাৎ কি উঁচু, ইচি মানে কি চুলকানো যুক্ত, রেড র্যাশ অর্থাৎ কি লাল একটা র্যাশের মতো, অন স্কিন। তাহলে ইন টোটাল যদি আমি বলি কি হচ্ছে, উঁচু চুলকানি যুক্ত লাল একটা র্যাশ পাওয়া যাবে। আর যেটা সংক্ষিপ্ত নাম আমরা কি হাইভস বলতেছি। হাইভস অর্থ কি জানেন? আর একটা অর্থ হচ্ছে হলো মৌমাছির বাসার মতো, আমরা হাইভস যেটাকে বলি। এখন আমাদের ওই যে দেখেন আমবাত যে হয়, বাংলা বইয়ে পাবেন আপনারা, যে আমবাত চুলকানি, চাকা চাকা চুলকানি হয়, যে অ্যালার্জির যে আমরা একদম কমন যে ক্রাইটেরিয়া যেটা পাই, স্কিনের মধ্যে দলা দলা চাকা চাকা হয়ে থাকে, ওই সেই জিনিসটাই হচ্ছে হাইভস। হাইভস অর্থ হচ্ছে অ্যালার্জিক বা আমবাত। তাহলে এটা বোঝা গেল যে রেজড ইচি রেড স্কিন, রেড র্যাশ অন স্কিন, তাহলে উঁচু লাল একটা কি র্যাশ থাকবে স্কিনে। তারপরে দেখেন 7 নাম্বার, সোয়ালেন লিপস, ফুলে যাওয়া ঠোঁট। তারপরে কি টাং, আইস অর ফেস, মানে কি ঠোঁট ফুলে যেতে পারে, জিহ্বা ফুলে যেতে পারে, চোখ অথবা পুরো ফেসটাই ফুলে যেতে পারে। ঠিক আছে, সোয়ালেন অর্থ কি ফোলা, ফুলে যাওয়া। এই ইংরেজি ওয়ার্ডগুলোর সাথে যখন আমরা পরিচিত হব, তখন দেখেন এই যে আমি কথার শুরুতে একটা কথা বলেছিলাম যে আধুনিকতার সাথে যদি আমরা না চলি, কারণ আমাদের ভালো ডাক্তার হতে গেলে রেপার্টরির ব্যবহারটা কিন্তু অবশ্যই জরুরি। এখন আপনি যদি রেপার্টরি ব্যবহার না করেন, এই যে হাজার হাজার সিমটম আপনি রোগীর থেকে কালেকশন করেন, এগুলাকে তো একটা অ্যানালাইজিং করে একটা কনক্লুশনে আসতে হবে। এই কনক্লুশনে যদি আসতে হয়, অবশ্যই আপনাকে রেপার্টরি ব্যবহার করতে হবে। রেপার্টরি ব্যবহার ছাড়া কিন্তু ভালো ডাক্তার হওয়া পসিবল না। হয়তো আপনি আপনার মতো করে ক্লিনিক্যালি ট্রিটমেন্ট করতে পারবেন, কিন্তু ক্লাসিক্যালি ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই রেপার্টরির সাহায্য লাগবে। কারণ একটা মানুষের কখনোই এত হাজার হাজার ওষুধের মধ্যে ম্যাচ করা কিন্তু পসিবল না মাথা দিয়ে। আরো যদি সেটা এই ইংরেজি রেপার্টরি হয়, তাহলে তো আপনাকে অবশ্যই এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হতে হবে। আর ম্যাক্সিমামই ইংরেজি রেপার্টরি, বাংলা রেপার্টরি পড়া আসলে হয়তো ভবিষ্যতে তৈরি হবে। তবে আমাদের বর্তমান যে আধুনিক রেপার্টরি গুলো আছে, সব এখন ইংরেজিতে, সফটওয়্যার রেপার্টরি যেটা আছে আর কি। তো দেখেন এই যে সোয়ালেন অর্থ আমরা কি বুঝলাম, যে ফুলে যাওয়া। এই জিনিসগুলা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি রেপার্টরিতে এক একটা চ্যাপ্টারে যান, তখন এইভাবে লিখলেন যে কি ঠোঁট ফুলে গেছে, আমি সিমটম খুঁজবো কিভাবে? আমার ঠোঁট ফোলা, তাহলে আমি তো অনেক ওষুধ আসতে পারে এখানে ঠোঁট ফোলার ক্ষেত্রে। তাহলে আপনি কি কি ওষুধ নিবেন? তো এই রেপার্টরিতে যাবেন, খুব অল্প সময়ের ব্যাপার এগুলা। জাস্ট লিখে সার্চ করলে আপনার সামনে একদম লিস্ট সহ ধরিয়ে দিবে, তারপরে কোন ডাক্তার বলেছে সেগুলো দেখাবে, তারপরে ওই ঠোঁট ফোলার মধ্যে ফার্স্ট গ্রেড মেডিসিন কোনটা, সেকেন্ড গ্রেড মেডিসিন কোনটা, থার্ড গ্রেড মেডিসিন কোনটা, সব কিন্তু পাবেন। তো এগুলা শিখতে চাইলে এখন আমরা ভবিষ্যতে আপনাদের নিয়ে অনেক পরিকল্পনা আছে আমাদের।
যদি আপনারা আমাদের সাথে সময় দেন, আশা করি আমরা এই সকল কিছু একবারে আমরা কিভাবে একজন ভালো প্র্যাকটিশনার হওয়া যায় তারই চেষ্টা থাকবে হলো বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের। তো তারপরে দেখেন নাম্বার 8, ড্রাই রেড অ্যান্ড ক্র্যাকড স্কিন। ড্রাই রেড অ্যান্ড ক্র্যাকড স্কিন, শুষ্ক ড্রাই, রেড লাল, এবং ক্র্যাকড স্কিন ফাটা স্কিন, ফাটা চামড়া। তারপরে নাম্বার 9, টামি পেইন অর্থাৎ পেট ব্যথা। টামি, টামি অর্থ পেট, টামি পেইন পেট ব্যথা, ফিলিং সিক অসুস্থ বোধ করা, ভমিটিং অর ডায়রিয়া, ভমিটিং বমি হওয়া, ডায়রিয়া পাতলা পায়খানা। ঠিক আছে, তাহলে এই যে টোটাল সিমটম গুলা, এগুলা কি ইন জেনারেল হচ্ছে এই অ্যালার্জির সিমটম। এখন স্থান ভেদে যে কোনো সিমটম হতে পারে। ঠিক আছে,